একজন যখন মক্কেল আপনার কাছে আসেন বা দরজায় ঠক করে কড়া নেড়ে বলে, "আসতে পারি? আমার একটা কেস আছে।" তখন কি মনে হয়? যে ক্লায়েন্ট আসা মানে একটা নতুন মামলা শুরু হওয়া, একটা নতুন বিষয় শুরু হওয়া, না একগুচ্ছ টাকা আসা? না, দ্বিতীয়টা কখনোই মনে হয় না। এবং সেই জন্যই প্রতিদিন এই যে নতুন উদ্যম নিয়ে যাই। মানে একটা আমি মনে করি একজন মানুষ সে তার নতুন সমস্যা নিয়ে আসছে। কারণ আমি দুটো জায়গার কথা আমি প্রায়শই বলি এবং সেটা আমার চেম্বারে প্রায়শই আমার জুনিয়রদের বলি, যারা আমার বন্ধু-বান্ধব আসেন তাদের বলি, ক্লার্কদের বলি, ইন্টার্নদের বলি যে মানুষ দুটো জায়গায় শখ করে আসেন না। একটা হচ্ছে আদালতে, একটা হচ্ছে হাসপাতালে। আদালতে যিনি এসছেন তিনি সমস্যা নিয়ে এসছেন। ফলে যে সমস্যা নিয়ে এসছেন সেই সমস্যা থেকে তার মতো করে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাতে সমাধান দেওয়া যায়। এটা একটা উদ্দেশ্য থাকে। দ্বিতীয় একটা বিষয় থাকে সেটা হচ্ছে আমার এটা তো গেল যিনি আসলেন তার পার্ট, তার সমস্যা এবং তার সমাধান। আমার পার্টে যেটা থাকে সেটা হলো এই যে সমস্যা এলো ১ম এ যেটা দেখি, ধরুন ১ম এ তার ফ্যাকচুয়াল অ্যাসপেক্টটা দেখি। আমাদের সেই জন্য আইন যখন পার্ট নিই, এই ক্লায়েন্ট ইন্টারভিউ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন এই প্রফেশনাল এথিক্স এর যে সাবজেক্টটি ছিল সেখানে যখন পড়ি তখন এই ক্লায়েন্ট ইন্টারভিউ টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেই সময় পড়েছিলাম। পরে যখন চর্চা করতে আসি তখন দেখেছি না, ক্লায়েন্ট ইন্টারভিউ এর মাধ্যমে অর্থাৎ তার কাছ থেকে জেনে নিয়ে কত মামলা জিতেছি। মানে জাস্ট ক্লায়েন্ট ইন্টারভিউ এর উপর ভিত্তি করে। মানে তার কাছ থেকে তখন অনেকে তো আর একদম কনসাইজ ওয়েতে পুরো বিষয়টি বলতে পারবে তা তো নয়। তাকে জিজ্ঞাসা করে তার প্রেক্ষিত থেকে জিজ্ঞাসা করে বিষয়টাকে বের করে আনতে হয়। তারপরে সেটাকে তার সঙ্গে আইন দিয়ে সেটাকে ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট এ একটা ড্রাফট তৈরি করে তারপরে আদালতে প্লেস করা হয়। তো এই ক্ষেত্রে মানে আমার পক্ষ থেকে যেটা থাকে সেটা হচ্ছে শিখবো নতুন কিছু। তার কারণ ধরুন কেউ একটা নতুন ধরনের সমস্যা নিয়ে এলো তার জন্য আমাকে নতুন ধরনের আইন দেখতে হলো। সেই সম্পর্কিত কি কেস ল আছে সেটা দেখতে হলো, সেটা পাঠ করতে হলো। তারপরে সেই আইন, সেই কেস ল সেগুলোকে নিয়ে সেগুলোকে ভেবে সেই মতো ভেবে ড্রাফট তৈরি করলাম। তারপরে সেটার প্রেক্ষিতে আদালতে গিয়ে সওয়াল করলাম। এই যে এই যে যাত্রাপথটা এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। মানে বিশেষ করে নতুন ধরনের মামলা এলে এবং সেখানে যদি মানে রিসার্চ এর সুযোগ থাকে তাহলে এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনাকে আমি বলি মানে এটা কোনো আপনি বলতে পারেন যে আমি কোনো উন্নাসিকতা থেকে বলছি না বা আত্মপ্রচারের জন্যও বলছি না। এবং অনেক হয়েছে এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে ধরুন নতুন ধরনের মামলা এসছে, কোনো ফিস নেই। শুধুমাত্র শিখবো বলেই মামলাটা গ্রহণ করেছি এবং সেটা নিয়ে মামলা করে দেখেছি এবং অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। হয়তো কিছুটা হয়তো সেইজন্য মানুষ হয়তো চেনে বা জানে। ফলে এই যে বিষয়টা এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং নতুন ধরনের আইন শিখবো, নতুন ধরনের সমস্যা এলে যেমন ধরনের মানে যেকোনো প্রবলেম নিয়ে কেউ এলো, ধরুন সেটা একটা চেনা প্রবলেম। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি? ধরুন আমাদের চেম্বারে তো এখন যেহেতু কম্পিউটার, ঠিক। হ্যাঁ? মানে ধরুন ব্রিফ সেই ধরনের ব্রিফ আছে। হয়তো কোনো একটা জুনিয়রকে অ্যাসাইন করলাম যে, "তুমি এটা ড্রাফটটা রেডি করো, তারপরে আমি সেটেল করব।" তো সে প্রাইমারিলি সে বসে শুনলো যে মক্কেল বলছে। তারপরে সে প্রাইমারি রেডি করে আনে তারপরে। কিন্তু যখন নতুন প্রবলেম আসে, তোর পুরোটাই আমি রেডি করি। মানে রীতিমতো গবেষণা হ্যাঁ, করার প্রয়োজন হয়। অবভিয়াসলি সেটা কারণ ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট এ দেখে তারপরে তো আপনাকে সেই রিলেটেড কি আইন রয়েছে, ১ম দেখা কি আইন রয়েছে। তারপরে সেই আইনের প্রেক্ষিতে কি সুপ্রিম কোর্ট বা অন্য কোনো হাইকোর্ট বা দেশের বাইরে কোথাও এই ধরনের প্রেক্ষিতে কোনো প্রকার কেস ল হয়েছে কিনা? মানে আগে এই ধরনের বিষয় অ্যাডজুডিকেটেড হয়েছে কিনা? তাহলে সেক্ষেত্রে কি অ্যাডজুডিকেশন হয়েছিল? ফাইনাল জাজমেন্ট কি হয়েছিল? সেইটা দেখা। তারপরে সেটা নিয়ে আদালতে যাওয়া। ফলে এই যে যাত্রাপথটা এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং এটা হামেশাই করি এবং এটা করতে আমার ভালোও লাগে। তাহলে তৃণমূল সরকারের প্রতি আপনার তো কৃতজ্ঞতার অন্ত নেই। আপনি ঋণী তৃণমূল সরকারের কাছে। তার কারণ নতুন ধরনের বিভিন্ন কেস এবং তার পাশাপাশি জ্ঞান এবং অর্থের ভান্ডার অর্থাৎ একই সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী লাভ হয়েছে ফিরদৌস শামীমের তৃণমূল সরকারের জন্য। ঋণী তো তৃণমূল সরকারের কাছে। দেখুন আমি এইভাবে দেখিনি।
কোনোদিনই দেখি না। কিন্তু লক্ষ্মী সরস্বতী উভয়ই এসেছেন। দেখ- একদিকে আপনার জ্ঞানের প্রসারতা বৃদ্ধি হয়েছে, অন্যদিকে লক্ষ্যের প্রাচুর্যও বৃদ্ধি ঘটেছে। না, এইভাবে আমি বিষয়টাকে দেখি না। এবং আপনাকে আমি বলি, ধরুন মানে যিনি দিল্লিতে প্র্যাকটিস করছেন, বা যিনি ধরুন মুম্বাইতে প্র্যাকটিস করছেন, বা যিনি ধরুন পুনেতে প্র্যাকটিস করছেন, যে আইনজীবী, সেখানে তো তৃণমূল সরকার নেই। সেখানে কি একজন আইনজীবী তিনি সফল হচ্ছেন না, বা তার কাছে লক্ষ্মী সরস্বতী আসছে না? বিষয়টা এভাবে দেখি না। হয়তো এই ধরনের সমস্যা এসছে, সেই সমস্যার সাপেক্ষে মামলা করেছি, কিছুটা বলতে পারেন সফল হয়েছি, তাতে মানুষ সেইভাবে চিনেছে, না না হয়তো বা অন্যভাবে চিনত। সম্প্রতি কুণাল ঘোষ তার টুইটার মানে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, আপনি নাকি এসএসসির চাকরি প্রার্থীদের মানে কেস লড়ার জন্য অসংখ্য চাকরি প্রার্থীদের থেকে মানে একাধিক চাকরি প্রার্থীর থেকে অগন্তি টাকা নিয়েছেন, এমনকি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সেটাও তিনি পোস্ট করে অনেক কিছু মন্তব্য করেছেন, যেটা এখন সমাজ মাধ্যমেই ভাইরাল। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? কারণ এক্ষুনি আপনি বললেন যে আপনি অনেক কেসই আছেন যেগুলো লড়তে আপনি হয়তো তার পারিশ্রমিকও নেন না। একদমই, এর আগের বক্তব্যেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমি বললাম অনেক ক্ষেত্রে নিই না, কিন্তু কোনো ক্ষেত্রেই নিই না এটা কখনোই নয়। দেখুন আমি বলি, এই যে মামলাগুলো নিয়ে আজকে ধরুন সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলার কিছুজন ইনিশিয়াল যেটা সিঙ্গেল বেঞ্চে, কারণ মামলাগুলো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গেছে, আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছিল, আবার সুপ্রিম কোর্টে গেছে, এই যে যাত্রাপথ। কিছু ক্যান্ডিডেট যারা প্রথম দিকে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা করতে আসেন তখন কিছু ফিস দিয়েছিল, তারপরে এদের তো অনেকেই আপনাদের পরিচিত, জিজ্ঞাসা করবেন। ইভেন যে ওই কুণাল ঘোষ যেখানে লিখেছেন তার নিচেই দেখুন যারা মামলাকারী তারাই লিখেছে কি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ হ্যাঁ, এবার ওই জায়গাটায় আসছি, ওখানটায় আসছি। সেই জন্য বললাম এটা হচ্ছে এসএসসির মামলা, মানে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি। ওইখানে ওই গ্রুপটির নাম কি, মানে হাওড়া কি সামথিং নাম। এখন সেই মামলা আর এসএসসির মামলা এক মামলা নয়। দেখুন আমার চেম্বারে বর্তমানে বেশিরভাগ মামলাই হচ্ছে, এবং আমি যখন যেহেতু আমি শুধু এই যে এসএসসির এই মামলা বা প্রাইমারির এই মামলা যেগুলো সিবিআই হয়েছে, যেগুলোতে দুর্নীতির অভিযোগ রয়েছে, এই মামলাগুলোতে এলো এই রিসেন্ট। এই মামলার আগেও যখন এই মামলাগুলো ছিল না, আমি মূলত আমার কাছে যেহেতু বেশিরভাগ শিক্ষা, চাকরি, মানে এই সংক্রান্ত মামলা, বেশ কিছু ক্রিমিনাল মামলা, কিছুটা, সব মানে অনেকটা বলবো না, বেশিরভাগই কিন্তু আমার কাছে শিক্ষা, চাকরি এই সংক্রান্ত মামলা। এবং মূলত আমি রিট প্র্যাকটিস যেহেতু করি, সেহেতু এই ধরনের মামলা, পুলিশ ইনঅ্যাকশন, এই ধরনের মামলা বেশিরভাগ, এবং সেটা আগেও আসতো। এখন যদি বলেন যে কোনো শিক্ষা সংক্রান্ত মামলায় আপনি ফিজ নেবেন না, তাহলে আমার চেম্বারে ধরুন যতজন জুনিয়র রয়েছে, ক্লার্ক রয়েছে, তারা কি করবে? তাদের ফিজ কে দেবে? তাদের জীবনচর্যা কিভাবে সম্ভব হবে? একটা মামলা করতে গেলে কোর্টে একটা মিনিমাম ফিজ রয়েছে, তাকে বলা হয় কোর্ট ফিজ। একটা আজকের দিনে একটা ধরুন রিট পিটিশন, সেটা ধরুন 200 পেজের একটা রিট পিটিশন, 8জন পার্টি। আপনি 200 পেজের রিট পিটিশন 8জন পার্টিকে সার্ভ করতে গেলে 1600 পেজ আপনাকে জেরক্স করতে হবে। আপনি জিপি সার্ভিস করবেন, 2টো কপি লাগবে। আপনি এই যে খরচাটা, এই খরচাটা কে বহন করবে? এই খরচা যদি ধরুন কোনো আইনজীবী বলেন তিনি নেন না, বা তিনি যদি না নেন, তাহলে তাকে অন্য কিছু করতে হবে, হয় গরু চুরি করতে হবে, না বালি চুরি করতে হবে, না চাকরি চুরি করতে হবে। দেখুন আমি এই ক্ষেত্রে যেমন ধরুন এসএসসির ক্ষেত্রে বলি, দেখবেন ওই শ্বেতাবুদ্দিনই লেখেছে, ওই শ্বেতাবুদ্দিন, লক্ষ্মীটুঙ্গা, এদের অ্যাড্রেস তো যে কেউ পাবে। জিজ্ঞাসা করে শ্বেতাবুদ্দিন দেখবেন ওই কমেন্টেই লিখেছে যে সে কত টাকা দিয়েছে বা অন্য কেউ কত টাকা দিয়েছে। এই এসএসসির মামলা নিয়ে, এই ধরনের এই সিবিআই সংক্রান্ত মামলা নিয়ে কতবার আমাদের দিল্লি যেতে হয়েছে বলুন? একবার দিল্লিতে যাতায়াতের প্লেন ফেয়ার কতটা, সেখানে আমি দেখুন আমি নিজেও বলেছি এবং বলতে বাধ্য হয়েছে, না বলার কোনো প্রয়োজন ছিল না, এবং সেটা কোনো আত্মপ্রচারের জন্যও না বা উন্নাসিকতা থেকেও নয়। এই যে ধরুন এই যে এসএসসির মামলাতে যতবার গেছি, তার যে ফিস সেটা হিউজ ফিস হয়। এবং শুধু তাই না, আমার ধরুন একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে মনে করি রাজনৈতিক বিশ্বাস, যে হয়তো সেখানকার অ্যাকোমোডেশন, সেখানে হয়তো তাদের হয়তো 2-একটা অ্যাকোমোডেশন রয়েছে, আমাকে বলেনি তা কিন্তু নয়, বলেছে যে এখানে থাকতে পারেন আপনি। আমি কিন্তু কোনোদিন একটি দিনের জন্য আমি নিজের পকেটের পয়সা খরচা করে
প্লেন ফেয়ার দিয়েছি, নিজের পকেটের পয়সা খরচা করে আমি হোটেলে থেকেছি। তার একটাই কারণ যে আমি কোনোভাবেই যাতে কেউ কোনোভাবে আমাকে এটা না বলতে পারেন, দ্বিতীয় কথা কেউ আবিষ্ট না করতে পারেন। সেই জন্য আমি ডিটারমিন করেছিলাম এই মামলাগুলোতে কোনোভাবেই কেউ যাতে ইনফ্লুয়েন্স না তৈরি করতে পারে। ওই যে বললাম আমার ওই পেশাগত সত্তার ক্ষেত্রে আমি কোনো পরিচিতি রাখতে চাই না। এবং আপনাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, দেখুন আমার কাছে এটা ভাববেন না যে শুধুমাত্র একটা পন্থার লোক আসে। আমার কাছে তৃণমূলও আসে, বিজেপিও আসে, সিপিএমও আসে, আরএসপিও আসে, সিপিআইও আসে, আমার কাছে সকলেই আসে। কারণ আপনি কি মনে করেন না যে তৃণমূলের কেউ ডিপ্রাইভড? তৃণমূলের বেশিরভাগ অংশটাই ডিপ্রাইভড। বিজেপি, সিপিএম আরও স্বাভাবিকভাবে ডিপ্রাইভড হবে। কিন্তু আমার কাছে আসে সকলেই। সেই জন্য আমি কোনো রাজনৈতিক কোনো প্রকার কোনো সুবিধা নিই না। আমি ইভেন মানে আপনি যেহেতু বললেন আমার পরিচিতি, আমি ইভেন আমার রাজনৈতিক কোনো কাজেও যেতে যাই। অনেক সময় যারা ধরুন বাম চর্চা করেন, পন্থার চর্চা করেন, তারা জানেন যে ধরুন কোনো জায়গায় দূরে গাড়ি নিয়ে গেলে হয়তো অনেক সময় তেলের খরচ দেন। অনেক ক্ষেত্রে দেন, ক্ষেত্রে এটা বলাটা উচিত নয়, তবুও বলছি। আমি কোনোদিন এটা আমি ঠিক করে রেখেছিলাম কোনোদিন নেব না। কেন নেব না? তার কারণ যতদিন আমি নিজের আয় করতে পারবো ততদিন আমি কোনোদিন নেব না। আমার মানে একদম সিম্পল ফান্ডা হচ্ছে আমি পেশা থেকে আয় করব এবং আমি আমার যে নেশা সেখানে ব্যয় করব। আমার ক্ষেত্রে সেক্ষেত্রে সেই নেশাটা কিছুটা বলতে পারেন রাজনৈতিক চর্চা, সামাজিক চর্চা, সেটা আমার নেশা। সেই নেশার জায়গা থেকে আমি মানে ওটাকে ব্যয় করি এবং সেখানে আমি মনে করি যে এবং সেটাই হতো এবং ইভেন মানে আমি সত্যি একসময় আপনি এরা মানে অনেক যারা একটু বয়স্ক আইনজীবী তাদের কাছে শুনতে পাবেন যে একসময় যখন এই মানে বিধানসভা বা লোকসভার ভোট হতো তখন ভালো কাউন্সিল পাওয়া যেত না কলকাতা হাইকোর্টে। কেন? তার কারণ বেশিরভাগ জনই তারা কোনো না কোনো রাজনীতি তারা হতে পারে, তারা সবাই যে বামপন্থী ছিলেন বা সবাই যে কংগ্রেস ছিলেন তা নয়, সব উভয় পক্ষেই ছিলেন। তারা বিভিন্ন জায়গায় ধরুন কেউ ভোটে দাঁড়াচ্ছেন, কেউ ভোট প্রচার করছেন, ভালো কাউন্সিল পাওয়া যেত না ভোট পিরিয়ড। তার কারণ তারা সেই সময় পেশাতে আয় করতেন, তারা তাদের যে নেশা রাজনীতি সেখানে ব্যয় করতেন। আজকের দিনে দাঁড়িয়ে ক্রাইসিস কি জানেন? ভালো আইনজীবীরা রাজনীতিতে আসতে চাইছেন। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি কিন্তু ট্রেন্ডটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমি মনে করি এটা আরো বেশি পরিবর্তন হওয়া উচিত এবং রাজনীতিতে বিভিন্ন পেশার মানুষ আসা উচিত। শুধুমাত্র যে আইনজীবী বা সাংবাদিক আসছেন তা নয়। আইনজীবী, সাংবাদিক, চিত্রশিল্পী, চিকিৎসক সকলেই আসুন। একজন রিক্সাওয়ালা আসুন, একজন কৃষক আসুন, একজন মজদুর আসুন, সকলেই আসুন। তাতে এই যে রাজনীতির যে পরিমণ্ডল সেটাও যেমন আরো বিস্তৃত হবে এবং রাজনীতি কিন্তু অনেক কাছ থেকে সমাজটাকে দেখতে পাবে। আর যে কথা বলছিলাম যে ওই যে বলছিলেন না কুণালবাবু যে আয়, সেটা হচ্ছে যে দেখুন একজন আইনজীবী কি ফিজ নেবেন সেটা সম্পূর্ণভাবে তিনি ঠিক করেন এবং আইনজীবীর আয় আমরা যখন পেশায় ঢুকি তখন ধরুন এক একজন এক এক রকম ভাবে পেশাটাকে দেখতো। তো কেউ ধরুন এটা যেমন বলছিলেন টাকার অঙ্কে দেখা, তখন তাদের মানে মানে একটা মানে খুব কথিত মানে আপনি বলতে পারেন প্রবাদ রয়েছে যে স্কাই ইজ দ্য লিমিট। সেই জন্য আমি দেখবেন দেখিয়েছি যে এক দিল্লির এক আইনজীবী যিনি এই নিয়োগ সংক্রান্ত মামলাতে তিনিও অ্যাপিয়ার করেছেন, তার স্ত্রী দিল্লির একটি রোডে বাংলো কিনছেন 160 কোটি টাকা দিয়ে। আমি ইভেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদের উদাহরণ দিয়েছি, কিন্তু আমি বলছি না যে তিনি কোনো বেআইনি কিচ্ছু না, একদমই না। তিনি যদি আমি মনে করি তিনি যদি পেশায় সর্বক্ষণ দিতেন এর থেকে অনেক বেশি টাকা আয় করতে পারতেন। সে কি আয় করবে সেটা নির্ভর করে সম্পূর্ণভাবে আমি মনে করি এই পেশার ক্ষেত্রে দক্ষতার উপর। এই এমন অনেক আইনজীবী আছেন সুপ্রিম কোর্টে রয়েছেন যারা দৈনিক 1 কোটি টাকার থেকে বেশি আয় করেন। হয়তো শুনলে অনেকে মনে হতে পারে হ্যাঁ এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, এই পেশাতেই সম্ভব। এর জন্য কোনো শিল্পপতি হওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যবসায়ী হওয়ার প্রয়োজন নেই। আপনি পেশাতে এই জন্যই তো কথায় বলে আইনজীবী, তারা তো আইনটা শিখেছেন, পরিশ্রম করেছেন এবং জীবিকা হিসেবে ব্যবহার করছেন। যেই সব চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তারা কি সুরাহা পাবে কি মনে হয়? অবভিয়াসলি সেই জন্যই তো এই লড়াইটা, তো সেই জন্য দেখুন এই মূল লড়াইটা ছিল কিন্তু যারা ওই যে বললাম প্রথম দিন যেদিন ওই আমার চেম্বারে এসেছিল সেদিন তাদের স্বপ্ন ছিল চাকরি পাওয়া, তাদের স্বপ্নকে সফল করার জন্য এই লড়াই। দেখুন
আমাদের দেশে না কিছু প্রতিষ্ঠিত আইন রয়েছে। কি প্রতিষ্ঠিত আইন? যেমন সার্ভিস ল এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ধরুন যে পরিমাণ ভ্যাকেন্সি সরকার ডিক্লেয়ার করলো, আদালত বলতে পারে না যে তুমি ৫,০০০ করেছো, তোমাকে আরো ২০,০০০ অ্যাপয়েন্ট করতে হবে। এটা আদালতের কাজ নয়। আদালত কি দেখবে যে ৫,০০০ যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে, সেই ৫,০০০ ভ্যাকেন্সির মধ্যে আপনি যদি ৫,০০০ জনকে অ্যাপয়েন্ট করেন, সর্বোৎকৃষ্ট ৫,০০০ জনকে অ্যাপয়েন্ট করতে হবে। যখন এরা মামলা করতে আসে তাদের মূল কথাই ছিল যারা অ্যাপয়েন্টেড হয়েছে তারা সর্বোৎকৃষ্ট প্রার্থী নয়, এবং সেটা আদালতে কিন্তু প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই, এবং আপনাদের এই যে বলি না যে কিছু প্রতিষ্ঠিত আইন রয়েছে, এর আগের পর্বে আমি বলছিলাম যে সময়ের ব্যবধানে দেখবেন অনেকে যারা ধরুন আমাদের বিরুদ্ধচারণ করতে চায় তারা বলে এর তো প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তারপরে কি করে ওই বিচারপতি এই ধরনের রায় দিলেন। আমি আপনাকে বলি, এই ধরনের মামলাগুলো যখন প্রথম করতে গেছিলাম, আমার প্রথম মামলাটি কিন্তু এই বিচারপতি কিন্তু ডিসমিস করে দিয়েছিল, খারিজ করে দিই। হ্যাঁ একদম খারিজ করে দিয়েছে। পরের দিন আমি গিয়ে আমি শুধু জাস্ট বলেছিলাম, এবং তিনি বলেছিলেন যদি ভুল বলো কিন্তু কষ্ট ইম্পোজ করবো। আমি বললাম মাই লর্ড, তোমাকে শুধু আমি একটা পাতা দেখাবো, তারপরে তুমি আমাকে যা পারো তাই করো। আমি কি দেখিয়েছিলাম? আমি দেখিয়েছিলাম কখন আমার নলেজে এলো, এই তথ্যটা কখন আমার নলেজে এলো দেখালাম, তারপরে বললাম যে হ্যাঁ প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। কিন্তু এটা কখন আমার নলেজে এলো? যখন আমি রিপ্লাইটা পেলাম। তার কারণ অথরিটি এই যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেন, আমার নলেজে আসার পরেই তো আমি মামলা দায়ের করব, এবং সেটাই করেছি। এবং সেই জন্য তুমি আমাকে অন্ততপক্ষে অথরিটিকে এইটুকু বলো যে এই আমি যা বলছি সেটা সঠিক নাকি বেঠিক। আদালত রিপোর্ট ফাইল করতে বললো, এসে বলে ভুল হয়ে গেছে। এবার একটার পর একটা মামলা নিয়ে যায়, প্রতিটি ক্ষেত্রে বলে ভুল হয়ে গেছে। আদালত তখন আমি আদালতকে বলি যে ভুল কাকে বলবো। কিন্তু রুবি যে প্রশ্নটা করছিল সে প্রশ্নটা আমাদের গোটা বাংলার প্রশ্ন। অবশ্যই যারা মেধার ভিত্তিতে চাকরি পাননি বলে যারা মনে করছেন, অত্যন্ত লড়াই করছেন প্রতিদিন, তাদেরও প্রশ্ন, তাহলে এরা কি চাকরি পাবেই? পাওয়া উচিত। কেন উচিত বলি, এই জন্যই বললাম যে ৫,০০০ জন যোগ্যতম ব্যক্তিকে চাকরি দেবেন। এবার ধরুন আপনি ২০০ জনকে আপনি অ্যাকর্ডিং টু মেরিট দিয়েছেন, আর বাকি ৪,৮০০ জনকে অর্থের বিনিময়ে দিয়েছেন বা অন্য কোনো কনসিডারেশনে দিয়েছেন। এই যে ৪,৮০০ জনকে আপনি অলরেডি তো দিয়েছেন, মানে আপনার দেওয়ার ইচ্ছে ছিল, সেই ৪,৮০০ জনকে তাদেরকে রিপ্লেস করে যারা যোগ্যতম ব্যক্তি ওই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করেছে তাদেরকে দিতে হবে। এবং আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব, এই যে ধরুন যখন সিঙ্গেল বেঞ্চ একটার পর একটা মামলায় যখন এই যে একজনকে চাকরি মানে কোট আনকোট খেয়ে নিচ্ছিল, অর্থাৎ চাকরিগুলোকে বাতিল করছিল, তখন একটি মামলা হয়েছিল। সেই মামলায় কি বলেছিল? সেই মামলায় তাদের বক্তব্য ছিল আমরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিনি, আমরা এখনো পর্যন্ত আমরা যোগ্যতম ব্যক্তি, আমরা যোগ্য ব্যক্তি, আমরা আমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা এই যে পদগুলো খালি হচ্ছে ওখানে এই সিলেকশন প্রসেস থেকে যারা পার্টিসিপেট করছে তাদের থেকে অ্যাপয়েন্ট করবেন না, এটা ক্যারি ফরওয়ার্ড করুন, অর্থাৎ পরের সিলেকশনে ক্যারি ফরওয়ার্ড করুন, এই বলে তারা ডিভিশন বেঞ্চে একটা মামলা করে। সেই মামলায় কিন্তু তারা হেরে যায়, অর্থাৎ সিটটি ক্যারি ফরওয়ার্ড হবে না। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ প্যানেলভুক্ত যারা মেধার ভিত্তিতে রয়েছেন, যারা এখনো চাকরি পাননি এবং অভিযোগ মোতাবেক অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছেন, সেই জায়গায় তারাই প্লেস হওয়া উচিত। এবং শুধু তাই না, এই জন্যই আমি এই উদাহরণটি দিলাম। উদাহরণ শুধু নয়, এটা আসলে ঘটেছে। এবং শুধু তাই নয়, সেই মামলায় একজন বিখ্যাত আইনজীবী তিনি সওয়াল করেছেন। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমরা একদম শেষ অংশে চলে আসছি। কোথাও এসএসসি, কোথাও নেট, কোথাও নেট, ইউজিসি নেট, কোথাও বা অন্য কোনো পরীক্ষা। কোথাও কি মনে হচ্ছে রাজনীতিতে শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত নিয়োগ অথবা প্রবেশিকা পরীক্ষা নিয়ে রাজ্য এবং কেন্দ্র যেহেতু উভয় পক্ষই এই বিষয়ে কাঠগড়ায় দাঁড়াচ্ছে, তাহলে আমি ধরে নেব যে সমাজে শিক্ষার প্রতি অনীহা বা শিক্ষাব্রতী মানুষের রাজনীতি বা নেতৃত্বে দেওয়ার সংখ্যা কমে গেছে,
এক কথায় বলতে গেলে সিংহাসনে এখন মূর্খরাই রয়েছে, সেই জন্যেই এই অবস্থা। আমার কথা নয়, আপনি তো জানেন। না, আমি বলি দেখুন, আসলে আমি অন্যভাবে এই বিষয়টাকে দেখেছি এবং আমি অন্যভাবেই অনেক সময় বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই যে শিক্ষা, এই শিক্ষাকে একটা বেসরকারীকরণের প্রচেষ্টার এটা এক একটা রূপ দেখছেন। আগে শিক্ষা দান করত শিক্ষকরা। আপনি দেখুন কিভাবে সেই জায়গা থেকে পরিবর্তন হচ্ছেন। প্রথমে শিক্ষা দান ছিল, তারপরে শিক্ষকতা একটা পেশা হলো, তারপরে এখন একটা চাকরি হয়ে গেছে। শিক্ষকের চাকরি হয়ে গেছে। দেখুন, আমি সময়ের সাপেক্ষে নিশ্চিতভাবে একজন শিক্ষক সে তো আর ধরুন মানে শুধু শিক্ষা দান করবেন, কোনো কিছু পাবেন না, তার সংসার চলবে, এটা কখনো হতে পারে। বলো তুমি আইনজীবী হিসাবে ফিজ নাও আর শিক্ষকদের ক্ষেত্রে না, কখনোই না। আমার পিতাও একজন শিক্ষক। শিক্ষক সে তার শিক্ষাদান করবেন, পরিবর্তে মাইনে পাবেন, এর মধ্যে অবশ্যই। কোনো ভুল নেই। কিন্তু এই যে শিক্ষকতার মতো একটা মহান পেশাকে এটাকে একটা মানে এটা কমোডিটির সঙ্গে জুড়ে দিতে হবে। শিক্ষাকে দেখুন, আজকে শিক্ষা একটা বিজনেস মডেল হয়ে গেছে। এই যে বিজনেস মডেল তৈরি হয়েছে সেটাতে কিন্তু কর্পোরেট পুঁজির কিন্তু একটা চোখ রয়েছে। আপনি যদি আমি আমার রাজ্যের সাপেক্ষে যদি আপনাকে বিচার করতে বলি তাহলে দেখবেন ধরুন গোটা রাজ্যে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সম্পদের পরিমাণ যদি আপনাকে অ্যাসেস করতে বলি তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা। স্কুলের জায়গা, স্কুলের বিল্ডিং, তার তার সমস্ত আসবাবপত্র, সমস্ত কিছু মিলে আপনি দেখবেন কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, সেটা তিল তিল করে তৈরি হয়েছে। সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে সঠিক শিক্ষা হয় না, সঠিক মানের শিক্ষা হয় না। এটা যদি সমাজের চাউর থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। হয়েছে, অনেক স্কুল বন্ধ হয়েছে। আপনি ধরুন শহর কলকাতায় কতগুলো সরকারি মাধ্যমিক স্কুলে আপনার আমার ছেলে যায় বলুন তো? এই যে ধরুন শহর কলকাতায় কলেজ স্ট্রিটের মতো জায়গায় একটা ধরুন স্কুল বিল্ডিং রয়েছে, তার মূল্য কত? কর্পোরেট পুঁজির চোখ কিন্তু এই শিক্ষার এই যে সম্পদের তার মানে infrastructure তার মানে আপনি বলছেন ঘোলা জলে কেউ কেউ মাছ ধরবে। ধর্মে তো অবশ্যই আমি এবং সেটা আপনি বলতে পারেন যে এটা তো আপনার অলীক কল্পনা। না, আমি অলীক কল্পনা একদমই নয়, সেটা নিশ্চিতভাবে সময় বলবে। এবং এতে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে কর্পোরেট পুঁজির পথকে প্রশস্ত করার জন্য দুইভাবে দেখুন আয় হচ্ছে। এক, ধরুন শিক্ষকতার মতো পেশাতে এই কলঙ্ক জুড়ে গেল সাদা খাতার মাস্টার। এই সাদা খাতার মাস্টার তৈরি করে আয়, আবার কর্পোরেট পুঁজির হাতে এই শিক্ষার যে সম্পদ সেটাকে তুলে দিয়ে তার একটা পথ তৈরি করে সেখানেও কিন্তু একটা আয়ের ব্যবস্থা। এই উভয় প্রচেষ্টা কিন্তু এই শিক্ষকতাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং মানে শিক্ষা ব্যবস্থাকে, শুধু শিক্ষকতা বলাটা ঠিক হবে না, একদমই ঠিক নয়। এই শিক্ষা ব্যবস্থাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে কিন্তু এই কর্পোরেট পুঁজির এই যে হাতছানি, এবং সেই হাতছানি থেকে কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা নিজেদের এড়িয়ে রাখতে পারছেন না। ইভেন অনেকে, শুধুমাত্র রাজনীতিবিদ বলে আমি বলবো না, অনেকেই কিন্তু এই হাতছানি থেকে নিজেদের দূরে রাখতে পারছেন না। ফলে আমি মনে করি, সর্বদাই মনে করি, শিক্ষা এবং স্বাস্থ্য এটা বিনামূল্যে হওয়া উচিত এবং এর রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত এবং প্রত্যেকের ক্ষেত্রে সমমানের শিক্ষা দেওয়া উচিত। দেখুন, আমাদের রাইট টু এডুকেশন এসছে, সংবিধানে অ্যামেন্ডমেন্ট এসছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে দিতে হবে, সংবিধান বর্ণিত অধিকার। কিন্তু আপনি কি মনে করেন ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি 6 থেকে 14 বছরের শিশু সমমানের শিক্ষা পায়? মুম্বাইয়ের আম্বানির স্কুলে যে মানের শিক্ষা পায়, মুর্শিদাবাদের একটা গ্রামের স্কুলে 6 থেকে 14 বছরের শিশুকে সেই একই মানের শিক্ষা পায়, একই পরিকাঠামো পায়। তাহলে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। এই রাষ্ট্রীয় ব্যর্থতার জায়গা থেকে তখন এই যে আস্তে 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 স্পেস তৈরি হচ্ছে, আর সেই স্পেসগুলোকে অকুপাই করছে কিন্তু বিভিন্ন, আপনি বলতে পারেন যে বিভিন্ন গ্রুপ। সেটা শুধুমাত্র যে কর্পোরেট পুঁজি আছে তাই নয়, কর্পোরেট পুঁজি আছে আরও কিছু বেনিফিশিয়ারি গ্রুপ। অবশ্যই মাফিয়া চক্র আছে। এখন শিক্ষা মাফিয়া বা এডুকেশন মাফিয়া চক্রের কথাও বলা হয়।